বিমানের সিটে বসে আছে অর্ক। বিমানে বসে ভাবছে পুরনো কথাগুলো, যাদের জন্য আজ সে নিজের পরিবার থেকে আলাদা। ট্যাক্সি চালক হয়ে সে দেশে ঘুরে বেড়ানো, যাদের জন্য আজ সে একা চলতে শিখে গেছে। গরিব ট্যাক্সি চালক হয়েছে, সেসব কথা ভাবছে। সবার জীবনে কিছু ঘটনা থাকে যা তাকে প্রতিনিয়ত তার হৃদয়টাকে কুড়ে কুড়ে খায়। অবহেলিত ছেলে থেকে ট্যাক্সি চালক, যে কিনা বাড়ির সবার কাছ থেকে অপমানিত, লাঞ্ছিত হয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। তারপর শুরু করে নতুন জীবন, শুরু করে ট্যাক্সি নিয়ে শহরে ঘুরে বেড়ানো। সবার কাছে পরিচিতি লাভ করে ট্যাক্সি ড্রাইভার হিসেবে। তারপর এসব কথা ভাবতে ভাবতে অর্ক কখন যে ঘুমিয়ে পড়ে তার টেরই পায়নি সে। যখন ঘুম ভাঙল তখন দেখে বিমান বাংলাদেশে ল্যান্ড করেছে। নিজ দেশের মাটিতে ফিরে আসতে পেরে নিজের মনের ভিতরে আজ খুব খুশি খুশি লাগছে। কেননা একটা সময় ট্যাক্সি চালিয়ে সে এদেশের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে। বিমান থেকে নেমে অর্ক দেখে ওর জন্য ট্যাক্সি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আফজাল চাচা। কেমন আছো চাচা তুমি? আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুমি কেমন আছো? কতদিন পর তোমাকে দেখছি। আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনার দিনকাল কেমন যাচ্ছে? গাড়িতে উঠে বসো, অনেক বেলা হয়েছে, বাসায় যেতে হবে। আর তোমার কিনে দেওয়া ট্যাক্সিটা চালিয়ে আমার সংসার চলে। চলেন তাহলে। তারপরে ওরা দুজন গাড়ি নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে নিল অর্ক। কিছুক্ষণ পরে স্যার ফোন দেয় অর্ককে। কেমন আছো অর্ক? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি? ভালো। কখন এসে পৌঁছেছো বাসায়? কিছুক্ষণ আগেই স্যার। এখন তাহলে রেস্ট নাও, আর আগামীকাল একটু আমার বাসায় এসো। তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আগামীকাল বিকেলে যাব আপনার বাসায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রাতে খাবার খেয়ে শুয়ে পড়ে অর্ক। শুয়ে শুয়ে পুরনো অনেক কথা ওর মনে পড়ছে। আজকে অর্ক যে অবস্থানে ছিল, আগে সে এমন ছিল না। অনেক চড়াই উতরাই পেরিয়ে সে আজ অনেক কিছু করতে পেরেছে। কথাগুলো ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ছাদে যায় মনটাকে ফ্রেশ করতে। ছাদে কিছু সময় পায়চারি করে নিল। এভাবে সময় পেরিয়ে বিকেল হয়। বিকেলে রেডি হয়ে বড় স্যারের বাসায় যাওয়ার জন্য বের হয় অর্ক। আফজল চাচাকে নিয়ে স্যারের বাসার উদ্দেশ্যে রওনা দিল অর্ক। এর মধ্যে অর্কের পরিচয়টা একটু দিয়ে দিই। সে অর্ক আহমেদ, আর ওর সম্পর্কে বাকি সব কিছু গল্পের ভিতরেই জানতে পারবেন। এখন তার পরিচয় গোপনই থাক। কিছুক্ষণের ভিতরে স্যারের বাসায় গিয়ে পৌঁছালো অর্ক। অর্ক, তোমাকে যার জন্য আমি বাসায় ডেকেছি সেটি হলো তুমি জাতিসংঘের শান্তি মিশনের কাজ শেষ করে আসছো। আর তাই আমি তোমাকে একটি কাজ দিতে চাই। এই কাজটি নিয়ে সিআইডি অনেক দিন যাবৎ তদন্ত করছে, কিন্তু তারা কোনো ক্লু পাচ্ছে না। তাই তারা ওইখানে নতুন একটি মেয়ে সিআইডি অফিসার যোগদান করেছে। আমি চাই এই কাজটি তুমি সমাপ্ত করো। আমার বিশ্বাস তুমি এই কাজটি পারবে। মেয়েটা একা পারবে না, তুমি পারবে নারী পাচার ও মাদকের হাত থেকে যুব সমাজ এবং সকল সমস্যার থেকে দেশকে রক্ষা করতে। সে বিশ্বাস আমার আছে। অর্ক, তুমি এই মিশনের জন্য আগামীকাল বরিশালে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। আজকে আমি কেবল আপনার জন্য এখানে আসতে পেরেছি, আপনি বললে সব হবে। আচ্ছা, এখন বাসায় গিয়ে সব রেডি করো। অর্ক বাসায় চলে আসে। বাসায় এসে ভাবতে থাকে যে শহর ছেড়েছে বহু বছর আগে, সেই শহরে এখন আবার ফিরে যেতে হবে ওর। এটাই হয়তো ভাগ্যের ব্যাপার। পরের দিন সকালে গাড়ি নিয়ে বের হলো অর্ক সেই চেনা পরিচিত শহরের উদ্দেশ্যে। বেশ কিছু সময় পর ঢাকা থেকে বরিশালে এসে পৌঁছে স্যারকে ফোন দিল অর্ক। স্যার একটি সরকারি খরচে ফ্ল্যাট ভাড়া করে দিল তাকে। অর্ক গাড়ি পার্ক করে সেই বাড়িতে চলে আসে। এটা এখন ওর বাড়ি। সে সোজা রুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে নিচে এসে কিছু খাবার খেয়ে রুমে চলে আসে। বিছানায় শুয়ে অর্ক তার পুরনো সিমটাকে অন করলো। আজ প্রায় 5 বছর পরে এই সিমটাকে অন করলো অর্ক। অন করে যখন ফোনের কন্ট্যাক্ট নাম্বারগুলো চেক করা শুরু করে, তখন একটা নাম্বার দেখে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল অর্কের। সব কিছু বাদ দিয়ে সাকিবের ফোন নাম্বার বের করে অর্ক সাকিবকে ফোন দিল। কিছুক্ষণ পরে সাকিব ফোনটা ধরল। আসসালামু আলাইকুম, কেমন আছিস অর্ক? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস?
আলহামদুলিল্লাহ ভালো। তোর কোনো খবরই নাই। তুই এতদিন পরে ফোন দিলি কেন? তোকে আমি প্রায় 1.5 বছর আগে অনেকগুলো ফোন দিয়েছিলাম, কিন্তু তোর ফোন বারবার বন্ধ পাইছি। কিসের জন্য ফোন দিয়েছিলি? তোর আদরের ছোট বোন আজ প্রায় 2 বছর যাবৎ অসুস্থ। ও তোর জন্য সারাক্ষণ কান্না করে, আর তার জন্যই তোকে ফোন দিয়েছিলাম। তুই কোথায় আছিস? সেই পুরানো কলেজ মাঠে আছি, আগে যেখানে আমরা থাকতাম। তুই একটু শহরের ভেতরে মেজর পাড়ার এই জায়গায় আয়। আমি সেখানে আছি। আমি এখনই সেখানে আসছি, দাঁড়া। কিছু সময়ের মধ্যে সাকিব বাইক নিয়ে সেই জায়গাতে চলে আসে। অর্কের বলা ডিরেকশন অনুসারে অর্ককে খুঁজে বের করে সাকিব। সাকিব অর্ককে দেখে বলে, তোকে তো দেখে চেনাই যাচ্ছে না। ট্যাক্সি ড্রাইভার থেকে যেন সাহেব হয়ে গেছিস। ও তাই? সাকিব, আমাদের বাসা কি এখনো সেই আগের জায়গায় আছে? সেখানে আছে। ও আচ্ছা, ঠিক আছে। অর্ক বের হয়, একটা রিক্সা নিয়ে রওনা দিল তার পুরনো বাসার উদ্দেশ্যে। বাসার গেটের সামনে এসে অর্ক তো পুরোই অবাক, কেননা অর্ক যখন বাসা থেকে চলে গিয়েছিল তখন ওদের বাসা এমন ছিল না। পুরনো ঘর ভেঙে এখন অনেক বড় বাসা তৈরি করা হয়েছে। অনেক বড় বাসা, যা দেখতে একদম রাজপ্রাসাদের মতো। অর্কের বাবা এখন একজন নামকরা বড় ব্যবসায়ী হয়েছে। অর্ক রিক্সার ভাড়া দিয়ে বাসার ভিতরে প্রবেশ করলো, যদিও অর্ককে কেউ এখন চিনতে পারবে না। অর্ক বাসার ভিতরে প্রবেশ করে বাসার দারোয়ানের কাছে জিজ্ঞেস করলো, আঙ্কেল, ফারিয়া আছে না? ফারিয়ার রুম কোনটা জানেন? আপনি কে, আর আপনাকে কেন আমি মিম সাহেবের রুমের কথা বলবো? আপনি ফারিয়ার কাছে গিয়ে এই কাগজটা দেবেন, তারপরে ও যা বলবে তা করবেন। আচ্ছা ঠিক আছে, দেন। দারোয়ান চিঠিটা নিয়ে ভিতরে যায়, ফারিয়াকে চিঠিটা দেয়। ফারিয়া পড়ে চিঠিটা, দারোয়ানকে যেতে বলে। ফিরে এসে অর্ককে বলল যে, আপনাকে ম্যাম নিয়ে যেতে বলেছে তার কাছে, আপনি চলেন আমার সাথে। হুম। তারপরে অর্ক দারোয়ানের সাথে ফারিয়ার রুমে এলো। অর্ক রুমে প্রবেশ করার পরে দারোয়ান চলে গেল। অর্ক ফারিয়ার দিকে তাকানোর পরে দু চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো অর্কের। আগে কতটাই না ফারিয়া সুন্দর ছিল, আর আজ সেই বোনকে চেনা যাচ্ছে না। ফারিয়া অর্ককে জড়িয়ে ধরে। অর্ক বলে, কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? তোর দোয়ায় ভালো আছি। তোর এমন অবস্থা হলো কেমন করে? তা আমি নিজেও বলতে পারি না। আচ্ছা ঠিক আছে। ফারিয়া শুকিয়ে গেছে অনেকটা। ওর চেহারা দেখলে অর্কের কাছে খুব খারাপ লাগে। খারাপ লাগাটাই তো স্বাভাবিক। পৃথিবীর সকল ভাই তার কলিজার বোনকে কতটা ভালোবাসে তার সেই ভাই বোনই ভালো জানে। এমন সময় অর্কের ফোনে স্যারের ফোন। তাসফি, তোমার কাজে সাহায্য করার জন্য কিছু অফিসার তোমাকে দেওয়া হয়েছে। তারা পটুয়াখালী ক্যান্টনমেন্ট থেকে আগামীকাল সকালে তোমার কাছে গিয়ে পৌঁছাবে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যারের সাথে কথা বলা শেষ হতেই একটা মেয়ে রুমের ভিতরে প্রবেশ করে খুব জোরে চিৎকার দিল। মেয়েটার চিৎকারের শব্দ শুনে বাসার সবাই ফারিয়ার রুমে চলে আসলো। অর্কের আম্মু আব্বু বড় দুই ভাই তারা ভিতরে এসছে। তাদের সাথে দুজন অপরিচিত মেয়েও এসছে। এরা হলো অর্কের বড় দুই ভাইয়ের বউ। তাহলে এই চিৎকার করা মেয়েটাকে? কি হয়েছে এখানে নীলা? এই ছেলেটি দেখুন, সে ফারিয়াকে জড়িয়ে ধরেছিল। এই মেয়ে, তোমার হয়েছে কি? এত সব কিছু নেগেটিভ ভাবো কেন? এই ছেলে, তুমি কে? আর তুমি আমার মেয়েকে অমন করে ধরেছিলে কেন? ফারিয়া, আমি গেলাম, পরে আবার আসবো। আচ্ছা ঠিক আছে। আপনাদের আমার পরিচয় জানতে মন চাইলে ফারিয়ার কাছ থেকে জেনে নেবেন। তোমার পরিচয় ফারিয়া নয়, তুমি নিজেই দিয়ে দাও। ভাইয়া, তুমি তোমার পরিচয়টা দাও তো। আমি হলাম অর্ক আহমেদ, এই বাড়ির ছোট ছেলে, যাকে 5 বছর আগে বিনা অপরাধে বাসা থেকে তোমরা সবাই বের করে দিয়েছিলে। আমি হলাম সেই অর্ক যে কিনা বারবার হাত জোর করে তোমাদের কাছে বলেছিল যে আব্বু আমি কোনো অপরাধ করিনি। সবার কাছে বলেছিলাম সেদিন, কিন্তু তোমরা আমার কথা সেদিন কেউ বিশ্বাস করনি। আমি হলাম সেই অর্ক যার কথা তোমরা অবিশ্বাস করে তোমরা একটি মেয়ের কথা বিশ্বাস করেছ। তোমরা সবাই নিজেদের বাসার মানুষকে বিশ্বাস না করে তোমরা সবাই সিমির কথা সেই দিন বিশ্বাস করেছ। আমাদের ভুল হয়ে গেছে বাবা, তুই আমাদের সকলকে ক্ষমা করে দে।
আপনাদের আমি অনেক আগেই মাফ করে দিয়েছি। তাহলে আজ থেকে তুই আমাদের সাথে থাক বাবা, যাস না আমাদের ছেড়ে। সেটা আর কখনো সম্ভব না। দেখ বাবা, তুই আর না করিস না, আমাকে আর তুই কষ্ট দিস না। আম্মু, আমি আজ শুধু তোমার জন্য থেকে গেলাম, তবে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমাকে তোমার রুমে নিয়ে চলো। অর্ককে তার মা নিজের রুমে নিয়ে আসে। অর্ক দরজা আটকে তার মায়ের কাছে আসলো। তার মাকে বলল, আম্মু, তোমার কাছে আমি কখনো কিছু লুকাইনি, আজকেও লুকাবো না। আমি বরিশালে আসছি কিছু কাজের জন্য, যার জন্য আমি বাসায় থাকতে পারবো না। আমি যদি এখানে থাকি তাহলে আমি কাজটা সঠিকভাবে শেষ করতে পারবো না। তাছাড়া তোমাদের বিপদও হতে পারে। কি এমন কাজ যার জন্য তুই বাসায় থাকতে পারবি না? তোমাকে তা আমি কিছুদিন পরে বলবো। তবে আমাকে যখন বাসা থেকে বের করে দিয়েছিলে আমি ট্যাক্সি চালাতাম, সেই ট্যাক্সি সমিতির লোক আমি। এতটুকু শুনে রেখো, বাকিটা পরে বলবো। আচ্ছা ঠিক আছে। আম্মু, নীলা নামের মেয়েটিকে? তোর মেজো ভাইয়ার শালি, ও কিছুদিন এখানে থাকবে। ও একজন সিআইডি অফিসার। শুনেছি নীলা কিছু কাজের জন্য আমাদের এখানে আসছে। নীলা এখন থেকে আমাদের এখানেই থাকবে। স্যার তাহলে এই মেয়ের কথাই বলেছিল। অর্ক তাকে খুঁজছিল মনে মনে, অথচ সে কিনা ওদের বাড়িতেই আছে। কি রে, কথা না বলে ভাবছিস? কিছু না, আমার কিছু কাজ আছে। তুমি খাবার দাও। কত বছর হলো তোমার হাতের খাবার খাই না। আর ফারিয়াকে আমি আমার এক পরিচিত ডাক্তার দেখাবো আগামীকাল। তুমি সকালে তৈরি থেকো। অর্কের কথা শুনে ওর মা চলে যায় রুম থেকে। অর্কের জন্য খাবার রেডি করতে থাকে। কিছুক্ষণ পরে নীলা অর্কের কাছে এসে বলে, কেমন আছেন বেআই সাহেব? শুনলাম অনেক বছর পর এখানে এসেছেন। জি। নীলা কথা বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে নীলা যা বলল তা শুনে অর্ক তো অবাক, কেননা নীলা সিমির কথা জানে। সে ব্যাপারে প্রশ্ন করে, আপনি কি সিমিকে খুব ভালোবাসতেন? আপনি সিমির কথা জানলেন কি করে? ফারিয়া আমাকে আপনার সম্পর্কে সবকিছু অনেক আগেই বলেছে। সব বলে দিয়েছে আপনাকে? হুম। মান সম্মান আর কিছু থাকলো না। যাই হোক, খাবার খেতে চলুন। আর অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে ভাবুন, কেমন? তবে আমি থেমে থাকার ছেলে নই। সকল কিছু ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছি। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তবে একটি কথা মনে রাখবেন, আপনি হেরে যাওয়ার নাম জীবন নয়। সব কিছু ভুলে সামনে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। তবে আপনারা যা জানেন তা সবটা সঠিকও নয়। যাই হোক, খেতে যাই। এরপর অর্ক চলে আসে খাবার টেবিলে। নিজের বাড়িতে অনেক বছর পর রাতের খাবার খেয়ে বাসা থেকে অফিসের দেওয়া ফ্ল্যাটে চলে আসে অর্ক। রাতে রুমে বসে ল্যাপটপ অন করে এখানকার সব কিছু ভালো করে জেনে নিতে থাকেও। কিছুক্ষণ কাজ করে দিল এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাড়ির নিচে গিয়ে কিছু নাস্তা খেয়ে রুমে আসে অর্ক। এর ভিতরে বড় স্যার ফোন দেয়। অর্ক, তোমার কাছে কিছু অফিসার কিছুক্ষণের ভিতরেই পৌঁছে যাবে। তোমরা আজ থেকে কাজের লেগে পড়ো। আমাদের হাতে সময় আছে মাত্র কিন্তু 5 দিন। সেটা মাথায় রেখে কাজ করো, কেমন? সব ঠিকঠাক হওয়া চাই। ঠিক আছে স্যার, চিন্তা করবেন না। এটার জন্য যেহেতু দেশে এসেছি, কমপ্লিট করেই তবে ছাড়বো। আচ্ছা, সাবধানে থেকো। স্যার ফোন কেটে দেয়। অর্ক আর কিছু বলে না, ফোন কেটে দেয় স্যার। কিছুক্ষণের ভিতরে 3 জন অফিসার আসলো অর্কের ফ্ল্যাটে। তাদের সাথে পরিচিত হয়ে নিল। ওরা কিছুক্ষণের ভিতরে মিশনে নেমে পড়বে, কেননা তাদেরকে উপর মহল থেকে 5 দিনের সময় দিয়েছে কাজটা শেষ করতে। অর্ক কথা শেষ করে তার মাকে ফোন দিয়ে ডাক্তারের ঠিকানা দিল। আম্মু, তুমি সদর হাসপাতালের পেছনে এই ঠিকানায় ফারিয়াকে নিয়ে যাও। বাকিটা আমি সব বলে দিয়েছি ওখানে ফোন করে। অর্ক 3 জন অফিসারের কাছে আসলো। অফিসার, আপনারা সবাই আপনাদের পরিচয় দেন। স্যার, আমি হলাম সাকিব। স্যার, আমি রাফি। স্যার, আমি তাফসির। ওকে, এখন আমরা সবাই এখানকার সবচাইতে বড় এবং নামকরা কলেজটি পর্যবেক্ষণ করতে যাব। যদি কিছু ক্লু পাই তাহলে তো ভালোই। ডিরেকশন অনুসারে কলেজটা আমাদের মিশনের সাথে ইনভলভ আছে। ইয়েস স্যার। ওরা বের হয়। ওরা 4 জন কলেজে আসে। 4 জন এদিক সেদিক তাকাতে থাকে। সামনের দিকে কারো নজর নেই। কলেজের মাঠ দিয়ে যাচ্ছে অর্ক।
হঠাৎ নীলার সাথে ধাক্কা লাগে আর তখনই অর্কের গালে ঠাস ঠাস করে চড় পড়ল। চড়ের শব্দে অর্ক যেন ভ্যাবাচাকা খেয়ে পড়ে। অর্ক ঘোর কাটিয়ে সামনের দিকে তাকিয়ে দেখে নীলা দাঁড়ানো। নীলাও প্রথমে টের পায়নি যে অর্ক এসে ধাক্কা দিয়েছে। সরি, আসলে বুঝতে পারিনি যে আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। ওকে, ঠিক আছে, বাট ধাক্কা দিইনি, হয়ে গেছে ভুল করে। আপনি হঠাৎ আমাদের কলেজে কি মনে করে আসলেন স্যার? তারপরে অপরিচিত মেয়েদের ধাক্কা দেওয়া, এইগুলো যে আপনি করেন তা কি আপনার গার্লফ্রেন্ড জানে? অর্ক নীলার দিকে তাকিয়ে থাকে। নীলা ঘুরে ফিরে সেই তার গার্লফ্রেন্ড নিয়েই কোয়েশ্চেন করলো। নীলা মুচকি মুচকি হাসতে থাকে। অর্ক কিছু না বলে চলে যাওয়ার প্রিপারেশন নিতে থাকে। তখনই নীলা বলল, কি হলো, চুপ করে আসেন কেন? না মানে আসলে। তারপরে নীলা অর্ককে কিছু বলতে দেয় না। নীলা অর্কের হাত ধরে টানতে টানতে কলেজের এক সাইডে নিয়ে আসলো। এমন ভাব করছে যেন নীলা অর্ককে খুব ভালো করেই চেনে। আসলে ওরা দুজন দুজনকে আগে থেকে চেনে, কিন্তু কিভাবে? নীলা অর্ককে সাইডে নিয়ে এসে বলল, তুমি বরিশালে আসছো তা আমাকে বলনি কেন? তুমি তো আগে চলে এসছো। তোমার যে আব্বু আম্মু আছে তা আমাকে বলনি কেন? কি হলো, কথা বলো। কথাগুলো নীলা রাগী মুডে অর্ককে বলল। তার মানে ওরা আগে থেকেই পরিচিত, কিন্তু কিভাবে? অর্ক শান্তভাবে বলল, কেন বলিনি তা তো বুঝতেই পারছো, গতকাল, তাই না? আরেকটি কথা, বিয়ের আগেই তো শ্বশুরবাড়ি থাকছো, এমন কপাল কয়জনের আছে? তুমি যে সিমি নামের কোনো মেয়েকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতে, তা আমাকে বলনি কেন? তুমি তো অনেক খারাপ ছেলে। পুরনো স্মৃতি স্মরণ করতে চাই না তাই। তাছাড়া আমি এসবের প্রতি ইন্টারেস্টও না। তোমার বুকে এতটা কষ্ট, তারপরেও তুমি আমাকে তা না বলে সবসময় হাসি খুশি থেকেছ। আবার সবার সামনে খুশি থাকো। তোমাকে বোঝা বড় দায়। তোমাকে গতকাল বাসায় দেখে অনেক খুশি হয়েছিলাম, তবে মেজাজটাও গরম হয়ে গেছিল তোমার প্রতি, তাই গতকাল কথাগুলো অমনভাবে বলেছি। প্লিজ ক্ষমা করে দিও। ভালোবাসার মানুষকে কখনো মাফ না করে থাকা যায় বলো? আমি তো কিছু মনেই করিনি। এই জন্যই তো তোমাকে আমার বেশি ভালো লাগে। আচ্ছা, তুমি কলেজে আসছো কিসের জন্য সেটা তো বললে না? কলেজটা দিয়ে ঘুরতে এসছি। নীলা, তোমাকে একটা কোশ্চেন করব? হ্যাঁ করো, জিজ্ঞাসা করার কি আছে? মা বলেছে তুমি সিআইডি অফিসার, তা তুমি যে একজন সিআইডি অফিসার তা আমাকে আগে কখনো বলনি কেন? তার জন্য সরি, আর কখনো এমন হবে না। তোমাকে কিছু লুকোবো না। ঠিক আছে, সরি বলতে হবে না। অর্ক আর কিছু বলে না, তবে মনে হয় আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না। তাহলে চলুন ওদের পরিচয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি। নীলা হলো অর্কের গার্লফ্রেন্ড। নীলার সাথে অর্কের প্রায় 2 বছর যাবৎ পরিচয়। নীলার সাথে একটা অনুষ্ঠানে ঢাকাতে দেখা হয় অর্কের। অনুষ্ঠানের সামনে অর্ক ট্যাক্সি নিয়ে দাঁড়িয়েছিল। সেখানে একটা বাচ্চা এসে একটা ট্রাকের সামনে পড়বে। সবাই দৌড়ে আসছিল তাকে বাঁচানোর জন্য, কিন্তু সবাই ভয়ে এগিয়ে যেতে পারছিল না। তাই সবাই হাহাকার করতে থাকে বাচ্চাটার জন্য। এমন সময় অর্ক দৌড়ে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। এরপর সবার মুখে অর্কের প্রশংসা শুরু হয়। সেখানে নীলাও ছিল। নীলা এসে অর্কের সাথে কথা বলে। এরপর দুজনে অনেক কথা বলে, বন্ধু হয়, তারপরেই ভালোবাসা তৈরি হয়। এরপর থেকে শুরু হয় ওদের জীবনে নতুন জীবনের পথ চলা। নীলা আর অর্ক একে অপরকে ভালোবেসে ফেলে। তবে অর্কের আসল পরিচয় নীলা আজ পর্যন্ত জানে না। নীলা জানে যে অর্ক একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার। শুধু নীলা না, সবাই জানে অর্ক একজন ট্যাক্সি চালক। নীলা বলল, চলো তুমি আমার সাথে, তোমাকে আমি কলেজটা ভালো করে ঘুরিয়ে দেখাই। এত কষ্ট করে একা একা দেখতে হবে না। অর্ক চোখের ইশারায় তাপসীদেরকে দূরত্ব রেখে অর্কের পিছে পিছে আসতে বলে এবং সব দিকে ভালো করে পর্যবেক্ষণ করতে বলে। ওরা অর্কের কথা মতো ঠিক সেটাই করে। নীলা অর্ককে চারদিক ঘুরিয়ে দেখাচ্ছে। হঠাৎ করে অর্কের চোখ দুটো আটকে যায় একটা জিনিস দেখে। কেননা একটা ছেলে কলেজের পিছনের দিকে একটা ব্যাগে করে কি যেন নিয়ে যাচ্ছে, আর ছেলেটা সেই কাজটা খুব ভয় আর সাবধানের সাথেই করছে। ছেলেটাকে দেখে অর্কের সন্দেহ হলো কিছুটা, তাই রাফিদেরকে চোখের ইশারায় ছেলেটিকে ফলো করতে বলে। চলো,
আমরা দুজন একটা গাছের নিচে বসি, তোমার সাথে আমার কিছু কথা আছে, খুবই জরুরি কথা। চলো ওদিকে বসি। ওকে, তাহলে এটি গাছের নিচে বসে চলো, শুনি তোমার জরুরি কথা কি আছে। দুজনে গাছের নিচে এসে বসলো। গাছের নিচে বসার পরে নীলা অর্কের কাঁধে মাথা রেখে বসে। সে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পরে নীলা বলে, তোমাকে আমার কিছু কথা বলার আছে। কথাগুলো বলবো যে কেমন করে সেটাই ভাবছি। অর্ক, তুমি কথাগুলো অন্যভাবে নিও না, কেমন? বলো, সমস্যা নেই। আসলে আমার বিয়ে ঠিক করেছে বাসা থেকে। এখন তুমি কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। অর্ক, তুমি নিজেই বলো আমি এখন তোমার জন্য কি করতে পারি। তুমি আমার বাসায় গিয়ে আমাদের কথা বলো, যেভাবেই হোক তাদের মানাও। আমার কোনো চাকরি নেই, সেটা তুমি ভালো করেই জানো। আমি একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার, তা অনেক আগে থেকেই তুমি জানো। সামান্য ট্যাক্সি চালিয়ে আমি নিজের খরচ অনেক কষ্ট করে জোগাড় করে চলাফেরা করি। তোমাকে বিয়ে করে কি খাওয়াবো বলো? আর তাছাড়া তোমার পরিবার কি একজন সাধারণ ট্যাক্সি চালকের সাথে তোমাকে বিয়ে দেবে? আমার যে চাকরি আছে তা ভুলে গেছো? তাছাড়া তোমার বাবার কি কোনো কম কিছু আছে নাকি? ট্যাক্সি না চালালেও তোমার চলবে। বাবার আমি কেউ নাই। দেখো না, আমি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম বহু বছর আগে, আর আমি তার কোনো সম্পত্তি ভোগ দখল করবো না কখনো। আমার ওনার পরিচয় নয়, নিজের পরিচয় লাগবে, বুঝেছো? সবকিছু বাদ দিয়ে তুমি আমার বাসায় যাও, কে দেখো তারা কি বলে। তাদেরকে আমাদের কথা বলো একবার। আচ্ছা ঠিক আছে, যাব। তবে তারা যেন আমার বাবার পরিচয় না জানতে পারে। তোমরা যে আগে থেকেই আমাদের পরিবারের আত্মীয় তা যেন বুঝতে না পারে। আমি চাই না আমার জন্য তোমার বোনের এবং তোমার কোনো ক্ষতি হয়। আর বড় কথা, আমার বাবার কথা শুনে তোমার পরিবার রাজি হোক তা আমি চাই না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। তুমি তাহলে ক্লাস করো, আমি একটু একা একা কলেজটা ঘুরে দেখি। থাকো। আচ্ছা। অর্ক নীলার কাছ থেকে চলে এসে রাফিদের কাছে চলে আসে। অর্ক এসে জিজ্ঞেস করে, রাফি, ছেলেটির খবর কি এখন? স্যার, ছেলেটিকে আমাদের বাসায় আটকে রেখেছি। ছেলেটা ভয়ে আছে। এমন সময় বড় স্যার অর্ককে ফোন দিলেন। অর্ক দ্রুত ফোন রিসিভ করে। অর্ক, তোমাকে আজকে রাতেই খুব গুরুত্বপূর্ণ একটি কাজের জন্য নেপাল যেতে হবে। স্যার, তাহলে এই দিকের কাজগুলো তাহলে কে করবে? রাফিরা মিলে কিছুদিন ওরা তদন্ত করুক। আপাতত আমি কাজের সময় বাড়ি এনে গেছি। ও আচ্ছা। তুমি এখনই বাসায় গিয়ে রওনা দিয়ে 2টা ফ্লাইটে ঢাকা চলে আসো, বাকিটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে স্যার, রাখি। অর্ক ফোন কেটে দেয়। রাফিদেরকে বলে, শোনো, তোমরা এই দিকটা সামলাও, তবে তা যেন কেউ বুঝতে না পারে তোমাদের আসল পরিচয় কি। আমার সাথে সবসময় যোগাযোগ করবে। আমি এখন ঢাকায় যাব এবং রাতে নেপাল। আমার কিছু কাজ আছে, বেশ কিছু কাজ আছে, যার জন্য সেখানে প্রায় 20 দিনের মতো থাকতে হবে। তোমরা নিজেরা সাবধানে থাকবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। অর্ক আর কোনো কথা বলে না, ওদেরকে নিয়ে বাসায় চলে আসে। সে বাসায় এসে রেডি হয়ে নেয়, কারোর সাথে দেখা না করে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। তারপর সেখান থেকে সোজা অফিস থেকে প্রয়োজনীয় ইনফরমেশন নিয়ে এয়ারপোর্টে আসে। কিছু সময় পর প্ল্যান আসে, তারপর সোজা নেপালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অর্ক। নেপালে এসে পৌঁছে ফ্রেশ হয়ে নিল অর্ক। হালকা খাবার খেয়ে ফোন হাতে নেয়। বিডিতে তার বড় স্যারকে ফোন করে। স্যার, আমি নেপালে এসে পৌঁছেছি কিছুক্ষণ আগে। এখন তাহলে তুমি রেস্ট নাও, আর তোমাকে যে কাজটি দেওয়া হয়েছে সেই কাজটি শেষ করো ভালোভাবে, বা দ্রুত হওয়া চাই। ইনশাল্লাহ। বাট আপনি যে ইনফরমেশন দিলেন দেশের মন্ত্রীর ছেলে যে টাকা পাচার করে নেপালে আসছে এবং তার একটি গ্যাং আছে, সেটার বিরুদ্ধে আমাকে লড়াই করে মন্ত্রীর ছেলেকে হাতে নাতে ধরে দেশে আনতে হবে। দেখা যাক কতটুকু পারি। পারবে, সময় কম, কাজে লেগে পড়িও দ্রুত। অর্ক তার কাজে লেগে পড়ে। নেপালে ওর বিভিন্ন কাজের মাধ্যমে কেটে গেল 10 দিন। এই 10 দিনে পরিচিত কারোর সাথে কোনো যোগাযোগ করেনি অর্ক। তার মিশনের জন্য সবকিছু অফ রেখেছে। আজকে মন্ত্রীর ছেলে রকিকে দেখা গিয়েছে একটি গোপন আস্তানায়। নেপালের পুলিশদের সাহায্যে ইনফরমেশন আসে অর্কের কাছে।
অর্ক সেখানে একাই যেতে চায়, সেটা নেপালের পুলিশদেরকে বলে। তুমি একা গেলে পারবে না, সেখানে অনেক অস্ত্র আছে, লোক আছে। পুলিশদেরকে চারপাশে ঘিরে রাখতে বলেন। দেশের শত্রুকে ধরতেই হবে আমার। ঠিক আছে। এরপর অর্ক সেখানে আসে, রকির গোপন আস্তানায় আসে। ছোট ছোট মিনি বোম সেট করে দেয় চারপাশে। রকি লোকদেরও মারে অর্ক। তারপর অন্যদিকে নীলার আব্বু নীলাকে ডাকে। বাসা থেকে তো ওর বিয়ের কথা হচ্ছিল, তাই সে ব্যাপারেই ডাকে নীলাকে। নীলা আসতে তার বাবা বলল, নীলা, তোমার বিয়ে ঠিক করেছি আমরা, খুব দ্রুত, মানে আগামী 2 দিন পরে বিয়ে। তুমি যার জন্য অপেক্ষা করছো তার ব্যাপারে তো আমাদের জানিয়েছো। সে তো একজন গরিব ট্যাক্সি চালক। তোমার সাথে যদি ওর বিয়েরই মান সম্মানটা থাকবে না, তার কি আছে বলো? তার কিছুই নেই, একটা চাকরি পর্যন্ত নেই। পড়াশোনাও সে ঠিকমতো করেনি, চাকরি পাবে কি করে? আর আমি যে ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, তার নিজের বাড়ি আছে, গাড়ি আছে, ভালো চাকরি আছে, মোটা অঙ্কের বেতনও সে পায়। এরপরে কি তুমি তাকে চাও বলো? তোমার তার সাথে বিয়ে হলে সারা জীবন সুখে জীবনযাপন করতে পারবে, কোনো কষ্ট থাকবে না। ভালোবাসা অভাবের কাছে নষ্ট হয় নীলা। নীলা চুপচাপ দাঁড়িয়ে থাকে তার বাবার সামনে, অর্ককে নিয়ে ভাবতে থাকে। নীলা কিছুক্ষণ ভেবে দেখলো যে তার আব্বু যা বলেছে তাই সত্যি, কারণ অর্কের তো সেরকম কিছুই নেই। তাছাড়া অর্ককে খুঁজেও পাচ্ছে না সে, কই গেল না বলে সে জানে না। নীলা বিয়েতে রাজি হয়ে গেল। সময় পার হয়, বলতে বলতে নীলার বিয়ের কাজ শেষও হয়ে গেল। ছেলে আর্মিতে চাকরি করে, বিরাট বড় অফিসার। অর্ক মিশনে আসে। সেদিন সেই আস্তানায় রকিকে পায়নি অর্ক, তবে ওর সব কিছু ধ্বংস করে আসে বোম দিয়ে। তবে আজ রকি একা গাড়ি করে যাচ্ছিল এয়ারপোর্টে, নেপাল ছেড়ে চলে যাবে তাই। এই জন্য অর্ক আগে থেকে চলে আসে। রকি গাড়ি চালিয়ে যখন যাচ্ছে তখনই ওর চাকায় পরপর কতগুলো গুলি ছোড়া হয়। রকির টাল সামলাতে না পেরে গাছের সাথে মেরে দেয়। অর্ক দৌড়ে আসে রকির কাছে, সে অজ্ঞান হয়ে যায়। তারপর রকিকে সে আটক করে। স্যার, আমাকে ছেড়ে দেন। তোকে ছাড়বো কিভাবে বল? তুই তো দেশের শত্রু, তোকে ছাড়লে তো সব শেষ। আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, যত টাকা লাগে সব দিব পাঠিয়ে। দেশের টাকা মেরে আবার ঘুষ দিচ্ছিস? অর্ক রকিকে প্রচণ্ড মারে, প্রায় আধমরা করে দেয় সে। তারপর দেশে চালান করে দেয়। অর্কের কাজ আজ শেষের পথে। অর্ক নেপালে এসছে আজ 20 দিন হলো, কারোর সাথে যোগাযোগ করতে পারেনি। সে আগামীকাল সকালে দেশের উদ্দেশ্যে রওনা দেবে। পরের দিন দেশে আসে অর্ক, রকিকে আগেই পাঠিয়ে দিয়েছে। দেশে এসে স্যারকে ফোন দিল অর্ক। স্যার, আমি দেশে পৌঁছেছি। আমি এখন কি বরিশালে যাব? ঢাকাতে তো আর আমার কোনো কাজ নেই। সেই মিশনটা কি এখনো ইনকমপ্লিট? এখন তুমি বরিশালে চলে যাও, এখনো এখানে কোনো কাজ নেই। ঠিক আছে স্যার। অর্ক বাসের টিকিট কাটে। তারপর বেশ কয়েক ঘন্টা পর সোজা বরিশাল শহরে চলে আসে অর্ক। বরিশালে এসে নিজের ফ্ল্যাটে প্রবেশ করে দেখে যে তাফসির এবং রাফির রুম খোলা, কিন্তু সাকিবের রুমে তালা দেওয়া। আপাতত অর্ক ফ্রেশ হয়ে নেয়। তারপর বাইরে এসে তাফসিরকে ডাক দিল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাকিবের রুমে তালা দেওয়া কেন? সে কোথায়? স্যার, কিছুদিন আগে কলেজে যাওয়ার পরে আপনার সাথে যে মেয়েটির সাথে কথা হয়েছিল, সেই মেয়েটির সাথে সাকিবের কিছুদিন আগে বিয়ে হয়েছে। সাকিব তার বউয়ের সাথে ঘুরতে গেছে। সাকিব এখন আর মিশনের কাজে তেমন একটি সময় দেয় না, সারাদিন বউ নিয়ে ব্যস্ত থাকে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কাজ কত দূর বলো? এই তো স্যার, আসেন বলছি। অর্ক কাজের প্রতি মন দিতে পারছে না, নীলার কথা মনে পড়ছে। তার মানে নীলার সাথে সাকিবের বিয়ে হয়ে গেছে। এখন বর্তমান মেয়েদের কিছুই বলার নেই। তারা যেখানে টাকা দেখবে সেখানেই টাকার পিছে ছুটে চলবে। সব সম্পর্ক মুহূর্তের ভিতরেই ভুলে গিয়ে। তারা কখনো কাউকে মন দিয়ে ভালোবাসে না। তাদের ভালোবাসাটা আসলে একটা অভিনয় মাত্র। এসব কথা ভাবতে খুব কষ্ট হচ্ছে অর্কের। তারপর অর্ক অন্যমনস্ক হয়ে পড়ে। সেই জন্য রাফি সেটা বুঝতে পেরে অর্ককে প্রশ্ন করলো, স্যার, আপনি ঠিক আছেন তো? কোনো সমস্যা নেই তো? আমি ঠিক আছি, চিন্তা নেই।
দুজনে কথা বলছিল। এমন সময় তাসফি সেখানে আসে। সে এসেই বলে, স্যার, কলেজে কিছু বকাটে ছেলে বলতে কলেজের বিপি ছোট ভাই আর তার পোলাপাইনেরা কলেজের মেয়েদের সাথে বাজে ব্যবহার করেছে, খুব বাজে আচরণ করেছে মেয়েদের সাথে। সাকিব এইমাত্র আমাকে ফোন দিয়ে জানালো। ও আচ্ছা, সবে রেডি হও, প্রয়োজনীয় অস্ত্র নিয়ে চলো সেখানে। অর্কের অর্ডার পেয়ে সবাই রেডি হতে যায়। অর্ক জানে সেখানে গেলে এখন আর ওদের পরিচয় গোপন রাখা যাবে না, সবার সামনে চলে আসবে। এতদিন অবধি অর্ক তার পরিচয় সবার কাছে গোপন রেখেছে। সবার সামনে সে ট্যাক্সি চালক হিসাবে নিজেকে প্রমাণ করেছে। আজ পর্যন্ত অর্কের আসল পরিচয় কেউ জানতে পারেনি, কিন্তু আজ তা সবাইকে জানানো ছাড়া অর্কের আর কোনো উপায় নেই। কারণ ভিপি ছেলেপুলেরা তাদেরকে সহজে ছাড়বে না, আর অর্ক না গিয়েও থাকতে পারবে না। কেননা নারীদের সম্মান অর্ক সবসময় করে, আর সারা জীবন করেই যাবে। এখন নিজেদের সিক্রেট মিশন বাদ দিয়ে সব কিছু ভুলে গিয়ে কলেজের মেয়েদের ইজ্জত রক্ষা করা হলো অর্কদের প্রধান কাজ। অর্ক সবাইকে আবার বলে, সবাই সবার পিস্তল নিয়ে তৈরি হও, এখন কলেজে যাব আমরা, দেরি যেন না হয়, কুইক। অর্ক আর কিছু বলে না। সে নিজের পিস্তলটা কোমরে গুজে নিয়ে বের হয় কলেজের উদ্দেশ্যে। পিছনে তাসফি আর রাফিও আছে। কিছু সময় পর কলেজের কাছে চলে আসে ওরা। হঠাৎ করে কলেজে 3টা গাড়ি প্রবেশ করে। গাড়িগুলো দেখে কলেজের সবাই অবাক। এক দৃষ্টিতে গাড়ি প্রবেশ করার দিকে সবাই তাকিয়ে আছে, কেননা গাড়িগুলো ছিল সিআইডি অফিসারদের। সিআইডিদেরকে কলেজে প্রবেশ করতে দেখে কলেজের সবাই অবাক। সিআইডি অফিসারদের ফোন করে নীলা কলেজে আসতে বলেছে। সবাই কলেজে এসে ভিপির ছেলেদের সামনে আসলো। সিআইডি অফিসার শুভ বলল, এই, তোদের এত বড় সাহস, কলেজের মেয়েদের সাথে খারাপ আচরণ করিস, আজকে তোদের মজা বোঝাবো। শুভর কথা শুনে ভিপির ভাই হাসিব হেসে দিল। সে হাসি থামিয়ে বলল, সাহসের কি দেখলি? আমি হলাম এখানকার এমপির ছেলে এবং এই কলেজের ভিপির ছোট ভাই। আমাকে মজা দেখানোর আগে নিজের চেয়ার না জানি আবার চলে যাই, বুঝছিস? আচ্ছা, তাই নাকি? এখন যে তোকে জেলে যেতে হবে, তারপর মজা কিভাবে পায় সেটা দেখবি। আপনার ফোনে এখনই একটি ফোন যাবে, তারপর বুঝবেন আমার সাথে এভাবে কথা বলার সাহস কোথায় যায়। হাসিবের কথা বলার পরে শুভর ফোনে একটা কল আসে। শুভ ফোনের দিকে তাকানোর সাথে সাথে শুভ একটা মেয়েকে ধরে তার দিকে বন্দুক তাক করে ধরে। সবাই শুভর দিকে তাকালো। এখন তোরা যদি আমাদেরকে কোনো ক্ষতি করতে চাস তবে। হাসিব পুরো কথা শেষ করতে পারেনি। হাসিব সেই শব্দটা বলার সাথে সাথে হাসিবের হাতে 2টো গুলি এসে লাগে। হাসিব মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে সবাই অবাক। কেমন করে এটা হলো? সবাই মাঠের দিকে ভালো করে তাকিয়ে দেখে 3জন ছেলে বাইকে করে এদিকে আসছে, আর তাদের হাতে বন্দুক। সবাই ভাবছে ওরা কে, আর ওদের আসল পরিচয় বা কি। নীলাও সেদিকে তাকায়। নীলা আরও বেশি অবাক হয়। ওরা 3জন ওদের কাছে আসে। যখনই অর্ক সবার কাছে এসে পৌঁছালো, তখনই সাকিব সবার ভিতর থেকে বলে উঠল, স্যার, আপনি এখানে? আপনি কখন নেপাল থেকে আসলেন? সাকিবের মুখে অর্ককে স্যার ডাকতে শুনে সবাই অবাক। বিশেষ করে নীলা তো আরও বেশি অবাক হয়। নীলা সাকিবের কাছে আসে। সাকিবকে বলে, সাকিব, তুমি অর্ককে স্যার বলছো কেন? তাকে কি তুমি আগে থেকে চিনো? স্যার হলেন বাংলাদেশের অন্যতম একজন আর্মির মেজর। তোমরা যে আর্মির মেজর অর্কের নাম শুনেছ, সে হলো উনি, যে কিনা শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অনেক সুনাম অর্জন করেছে, যে কিনা দেশের বাইরে অনেক ভালো কাজের জন্য সরকারের কাছ থেকে অনেক মেডেল পেয়েছে। জাতিসংঘ শান্তি পুরস্কার পর্যন্ত সে পেয়েছে, যাকে কিনা আজ পর্যন্ত কেউ দেখতে পারিনি। সে হলো আমাদের এই স্যার। সবাই নাম শুনেছ, তবে সামনে থেকে দেখনি। কি? অর্কের পরিচয় জানতে পেরে সবাই অর্ককে স্যালিউট দিল। সবার ভিতরে চমকে যাওয়ার ব্যাপারটা দেখতে পেয়ে অর্ক মুচকি হাসে। তবে অর্কের আসল পরিচয় জানতে পেরে এখানে থাকা সকলের ভিতর থেকে একজন খুব চমকে উঠেছে। সে আর কেউ নয়, সে হলো নীলা। অর্কের দিকে তাকিয়ে নীলা মনে মনে বলে, এটা কি করে সম্ভব? ও এত বড় একজন অফিসার, তা আমার কাছে এতদিন লুকিয়ে রেখেছে। আর আমি কিনা টাকার লোভে পড়ে অন্য একজনকে বিয়ে করলাম। এটা আমার উচিত হয়নি। অর্ক এগিয়ে আসে। সিআইডি অফিসারদের অর্ক বলল, অফিসার, আপনারা এই লোকগুলোকে নিয়ে যান, বাকিটা তারপর আমি দেখছি।
আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। সিআইডি অফিসারেরা হাসিবদের নিয়ে যায়। অর্ক সবার দিকে তাকায়। সবাই এতক্ষণে স্বাভাবিক হয়েছে। অর্ক রাফিদেরকে হাসিবের বিষয়ে খোঁজ নিতে বলে। ওরা সবাই চলে যায় সেখান থেকে। অর্ক যখন ভার্সিটিতে এসব করছিল তখন একটা মেয়ে দূর থেকে অর্কের দিকে তাকিয়েছিল। অর্ক কয়েকবার লক্ষ্য করলেও সেভাবে নেয়নি বিষয়টা। এই জন্য অর্ক কলেজ থেকে বের হয়, একটা রেস্টুরেন্টে আসে। অর্ক কোনো দিকে তাকায় না, সে একটা বেঞ্চে এসে বসলো। কিছুক্ষণ পরে ওয়েটার খাবার নিয়ে আসে। অর্ক খাবার খেতে যাবে তখনই নজর যায় দূরে একটি টেবিলে সেই মেয়েটি বসা, আর সেই মেয়েটি বসে তার ফোনের দিকে তাকাচ্ছে আর অর্কের দিকে একবার তাকাচ্ছে। বিষয়টা অর্ক প্রথমে কাকতালীয়ভাবে নিলেও এমন অনেকবার লক্ষ্য করেছে সে। অর্কের প্রচণ্ড নীলার কথা মনে পড়ছে। আজকাল যতবার নীলার কথা মনে পড়ে ততবারই ওর মাথার মধ্যে কেমন যেন একটা ব্যথা অনুভব হয়। এখন সে নীলার কথা ভাবছে খুব, আর হঠাৎ করে অর্কের প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। তারপরে আর অর্কের কিছুই মনে নেই। মেয়েটা দৌড়ে আসে অর্কের কাছে। অর্কের জ্ঞান নেই দেখে সে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে অর্ককে ভর্তি করায়। যখনই অর্কের জ্ঞান ফিরে তখনই সে তার বুকের উপর সেই মেয়েটাকে শুয়ে থাকতে দেখে। অর্ক অবাক হয়, সে মেয়েটাকে চিনতে পারে। মেয়েটা হলো সেই মেয়ে যে কিনা সারাদিন অর্কের উপরে নজর রেখেছিল। কিন্তু মেয়েটা কে? সে কেন পিছু নিয়েছে ওর? মেয়েটা যে কে সেটা অর্কের খুঁজে বের করতে হবে যে করেই হোক। মেয়েটা এখন ঘুমিয়ে আছে, সো এটাই ওর সময়। কিন্তু কি করে জানবে? মেয়েটাকে তো সে আর চেনে না, তাহলে মেয়েটার ইনফরমেশন কিভাবে পাবে? এইসব কথা ভাবছে অর্ক আর আশেপাশে তাকাচ্ছে। এমন সময় বেডের পাশে একটা টেবিল দেখতে পায় ও, আর টেবিলের উপরে একটা মোবাইল দেখতে পায়। মোবাইলটা মেয়েটারই হবে। হাতে নেবে কি নেবে না ভাবতে ভাবতে অর্ক ফোনটা হাতেই নেয়। অর্ক যখনই মোবাইলটা হাতে নেয় তখন অন করে দেখে যে ফোনে কোনো লক দেওয়া নেই। অর্ক অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে, কারণ বর্তমানে এই যুগেও যে কেউ ফোনে লক দিয়ে রাখে না তা কি ভাবা যায় বলুন? মানে সে এত ইনোসেন্ট তো মনে হয় না। অর্ক ফোনটা হাতে নিয়ে সরাসরি মেয়েটার ফোনের গ্যালারি চেক করে। অর্কের কতগুলো ছবি সেখানে রাখা, যা দেখে অর্ক অনেক অবাক। তার মানে মেয়েটা অর্ককে অনেক আগে থেকেই চেনে। আরও অনেক কিছুই দেখলো অর্ক। এসব দেখে অর্ক এই মুহূর্তে নিজেকে বিশ্বাস করাতে পারছে না, এটা কি করে সম্ভব। অনেক আগের ছবিও আছে মেয়েটার কাছে। মেয়েটা কই ছিল এতদিন? কেন এতদিন অর্কের কাছে এত কিছু লুকিয়ে রাখলো মেয়েটা? এসবের মানে কি? মেয়েটা কে? কোথায় থাকে? কার সাথে কি কথা বলে সব কিছু অর্ক জেনে যায়। অর্ক যে তার সব কিছু জেনে গিয়েছে তা কখনো কারো কাছে ধরা দেবে না। রাত প্রায় 3টে বাজে। অর্কের এখান থেকে যেতে হবে। মেয়েটার ব্যাপারে সব জেনেছে অর্ক, এখন কিছুই করা যাবে না। অর্ক মেয়েটাকে তার বুকের উপর থেকে সরিয়ে দিল। সে অনেকটা সুস্থ। কেবিন থেকে সোজা চলে আসে রিসেপশনে। হাসপাতালের যত বিল ছিল তা পে করে বাসায় চলে আসে অর্ক। এখন অর্কের অনেক অসম্পূর্ণ কিছু কাজ আছে, আর সে কাজ আগামীকাল থেকে শুরু করবে। এই কাজ করতে গিয়ে যদি নিজে বেঁচে ফেরে তবে সবার কাছে দেখা হবে, তা না হলে হবে না, কারণ মেয়েটার মাধ্যমে সে অনেক বড় ইনফরমেশন জানতে পেরেছে। অর্ক এখন শুরু করবে ডাইরেক্ট অ্যাকশন। কেউ ছাড় পাবে না। সবার জন্য এখন থেকে আতঙ্কের একটা নাম থাকবে, আর সেটা হলো অর্ক। সব অন্যায়কারী এই নামটা শুনলেই ভয় পাবে। অর্ক এবার তার পাওয়ার দেখাবে সবার সামনে। এসব ভাবতে ভাবতে অর্ক বাসায় চলে আসে। কাউকে না ডেকে রান্নাঘরে ঢুকে কিছু খাবার খেয়ে নেয়। তারপর রুমে এসে শুয়ে ঘুম দিল একটা। অন্যদিকে মেয়েটার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখে যে অর্ক হাসপাতালে নেই। সে একাই হাসপাতালের বেডে শুয়ে আছে। মেয়েটা ডাক্তারের কাছে আসে, তাদেরকে প্রশ্ন করে, 17 নম্বর কেবিনের যে লোকটা ছিল ভর্তি হলো, তিনি কোথায়? তখন মেয়েটা ডাক্তারদের থেকে জানতে পারে, ম্যাম আপনার পেশেন্ট তো অনেক আগেই চলে গেছে, আর যাওয়ার আগে হাসপাতালের বিল সব পরিশোধ করেছে। মেয়েটা জিজ্ঞেস করে না আর কিছু। হাসপাতাল থেকে মেয়েটা অর্ককে খুঁজতে বের হয়। সকাল হয়, ঘুম ভাঙে অর্কর। অর্ক ঘুম থেকে রাফিদেরকে রেডি হতে বলে। অর্ক এখানে এসেছিল বিশেষ একটা মিশনে, আর সেটা হলো নারী পাচারের চক্র এখানে চলছে, সেটা ধ্বংস করতেই এসছে অর্ক এই শহরে। সবাইকে রেডি হতে বলে, আর এই মিশনের অনেক ইনফরমেশন ওই মেয়েটার ফোন থেকেই পেয়েছে অর্ক। এখানকার নারী পাচারকারী কারা, মাদক ব্যবসায়ী কারা, অন্যায় অত্যাচারকারী কারা, ছিনতাই কে করে, বিভিন্ন খারাপ কাজে নিয়োজিত মুখোশধারী মানুষগুলোর মুখোশ উন্মোচন করার মতো অর্কের কাছে সকল ডকুমেন্ট আছে এখন। সে চাইলেই চট জলদি সবার সামনে সেগুলো প্রকাশ করতে পারে।
তবে অর্ক মেয়েটার থেকে এগুলো পেয়েছে। ওর অফিসাররা এতদিন থেকে এখানে জোগাড় করতে পারেনি। অর্ক তা হঠাৎ করেই পেয়ে গিয়েছে। তাছাড়া এটা তো অর্কের এলাকা, এখানে অর্কের ফ্রেন্ডের অভাব নেই। সে তার ফ্রেন্ডের সাহায্যে আরও ইনফরমেশন কালেক্ট করবে। স্যার, সাকিব বাসায় নেই, সে গতকাল বাসায় আসেনি। আর একটি কথা স্যার, আপনাকে গতকাল অনেকগুলো ফোন দিলাম, কিন্তু আপনি ফোন ধরলেন না কেন? কোথায় ছিলেন আপনি? কখন আসছেন বাসায় সেটাও তো জানি না। আমি আমি একটু ব্যস্ত ছিলাম, তাই ধরতে পারিনি। আর বাসায় তো এসেছি তোমার ঘুমানোর পরেই। ঘুমিয়েছিলে তাই আর তোমাদের ডাকিনি। ওদের কারো কাছে গতকাল রাতের কথা অর্ক বলবে না সিদ্ধান্ত নিয়েছে, কারণ সে এটা বললে হয়তো পাঁচকানো হতে সময় লাগবে না। সেজন্য গোপন রেখে সাকিবের কথা বলল। তাসফির সাকিবকে ফোন করে এখনই আমার সাথে দেখা করতে বলো। এতদিন যত ও ইনফরমেশন কালেক্ট করেছে তা নিয়ে যদি চাকরি বাঁচাতে চায় তবে আমার সাথে যেন ইমিডিয়েটলি দেখা করে। জি স্যার, আমি এক্ষুনি তাকে জানাচ্ছি। ওরা রেডি হয়ে বের হয়। তারপরে ওরা তিনজন মিলে রওনা দেয়। কিছু দূর আসার পরে ওরা যা দেখলো তা দেখে বিশেষ করে অর্কের মাথাটা গরম হয়ে গেল। কিছু ছেলে মিলে রিকশায় বসা গতকালের সেই মেয়েটিকে, অর্থাৎ যে মেয়েটা অর্ককে হাসপাতালে নিয়ে গিয়েছিল, সেই মেয়েটাকে হাসিবের লোকেরা ডিস্টার্ব করছে। মেয়েটা কোণঠাসা হয়ে গেছে যেন। অর্ক তাসফিকে বলে, তাসফি, গাড়িটার সামনে ওই রিক্সার কাছে দাঁড় করাও, ওখানে কিছু কাজ আছে। দেখছো ওখানে একটা মেয়ে ঝামেলাতে পড়েছে। জি স্যার। তাসফির ঠিক সেখানে এসেই গাড়ি থামায়। অর্ক দ্রুত গাড়ি থেকে বের হয়ে কোনো কথা না বলে বখাটে গুলোদের মারা শুরু করে। মারতে মারতে প্রায় আধমরা করে দেয়। তারপর অর্ক বলে, তোদের এত বড় সাহস, মেয়েদেরকে রাস্তায় টিচ করিস? তোদের এত সাহস কে দিয়েছে? তোদের বোন কি নেই বাড়িতে? তারা এমন কিছু শিকার হলে কি করবি? তোদের মতো কিছু ছেলেদের জন্য আজ সকল ছেলেরা মেয়েদের চোখে খারাপ। তোদের তো আজকে আমি মেরেই ফেলবো। স্যার, ঠান্ডা হন। হ্যাঁ স্যার, সবাই দেখছে কিন্তু। তাসফি, পুলিশকে ফোন করে বলো এইগুলোকে থানায় নিয়ে যেতে, বাকিটা পুলিশ দেখবে। জি স্যার, আমি দেখছি। রাফি স্যারকে সরিয়ে নিয়ে যা। রাফি সরিয়ে আনে অর্ককে। তারপর তাসফির কথা মতো রাফি অর্ককে সরিয়ে নিয়ে যায়। তারপর তাসফি পুলিশকে কল করে। কিছুক্ষণ পর পুলিশ আসে সেখানে। পুলিশ বখাটেগুলোকে থানায় নিয়ে চলে যায়। অর্ক মেয়েটার দিকে তাকায়, মেয়েটাকে ভালো করে দেখে। পোশাক আশাকের অবস্থা দেখে অর্কের রাগ আরও বেড়ে যায়। সে মেয়েটার দিকে এগিয়ে এসে মেয়েটাকে বলে, আপনি একজন মুসলিম মেয়ে মানুষ হয়ে যে পোশাক পরে বের হয়েছেন, এগুলো কি ইসলাম সমর্থন করে বলুন? ইসলামের কথা বাদ দেন, সমাজে সব মানুষ কিভাবে দেখবে ভাবুন তো। এরকম বেপর্দাভাবে চলাফেরা করলে আপনাদেরকে বকাটেরা টিচ করবে না তো সালাম করবে? বাহিরে বের হলে পর্দা সহকারে বের হওয়া যায় নাকি? আর কিছু ছেলে আছে তারা এরকমই করে থাকে। ফলে আপনারা বলবেন সব ছেলেই খারাপ, তাই না? এত দামের পোশাক না পরে কম দামের একটা বোরকা কিনে বাহিরে বের হবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কেউ কখনো টিজ এবং বাজে মন্তব্য বা ইজ্জত করে ওপরে কেউ কখনো ক্ষতি করবে না। অন্তত বাজে দৃষ্টি থেকে তো হেফাজতে থাকতে পারবেন। আল্লাহ আপনাকে সকল সমস্যা থেকে হেফাজত করবে সব সময়, ইনশাআল্লাহ। আপনি এখন বাসায় যান। তাসফির, গাড়ি স্টার্ট করো। অর্ক গাড়িতে উঠে বসে। তারপর ওদেরকে নিয়ে চলে আসে এখানকার এমপির বাসায়। এমপির বাড়িটা বিশাল। সিক্রেট মেজর অফিসার এমপির বাড়িতে এসেছে। এমপি সাহেব অর্ককে দেখে অবাক হয়, তবে স্বাভাবিকভাবে বলে, স্যার, আপনি হঠাৎ এই গরিবের বাসায় কি করেন? বসেন বসেন। আমি এখানে এসেছি আপনাদের সাথে কথা বলতে, কাজের কথা বলবো, ভালো করে শুনবেন। বলেন স্যার, আগে বলেন কি খাবেন? খেতে আসেনি বলেছি তো। আপনার সিমেন্ট, রড, লবণ ফ্যাক্টরি আছে না? তবে এইগুলোর নাম আপনি জানলেন কি করে? আপনার সকল 2 নাম্বারি কাজের প্রমাণ আমার কাছে আছে, বুঝলেন এমপি সাহেব। আপনি যে এসব ফ্যাক্টরির নামে 2 নাম্বারি কারবার করেন সেটা কিন্তু আমি জানি। মুখ সামলে কথা বলেন অফিসার, এটা আমার বাসা, সো কথাবার্তা বুঝে শুনে বলবেন, না হলে খারাপ হবে অনেক কিছুই। আমি কোনো অপরাধীকে কখনোই ভয় করে কথা বলি না, বুঝেছেন? আর বাড়ি বলেই তো সুন্দরভাবে বলছি, না হলে আপনি একজন এমপি হতে পারেন সবার কাছে, কিন্তু আমার কাছে আপনি একজন অপরাধী। অফিসার, আপনি কিন্তু বেশি বলছেন।
আপনি আমার ক্ষমতা সম্পর্কে ধারণা আছে নিশ্চয়। আমি কি করতে পারি সেটা নিশ্চয় জানেন। এমপির এই কথা শুনে অর্কের মাথাটা গরম হয়ে গেল। সে রেগে যায়। রাগে তাসফিকে বলল, তাসফি, তুই এমপি সাহেবকে হ্যান্ডকাপ পরা, দেখি ওনার কোন বাপ খালু এসে ওনাকে ছাড়িয়ে নিয়ে যায়। ওনার ক্ষমতা না দেখলে আমারও ঘুম হবে না। সো ওনাকে জেলে নিয়ে একটু এমপির আপ্যায়ন করিস, কেমন? এমপি সাহেব তো আমার থানার অতিথি তো। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। অর্ক একটি কাগজে সাইন করে রাফির হাতে দিল। তাসফি এমপিকে হাত করা পড়ায়। এমপিকে সেখান থেকে নিয়ে যায় তাসফি, আর অর্কের সাইন করা পেপারটা রাফির দিকে বাড়িয়ে দিয়ে রাফিকে বলে, রাফি এই কাগজটা সাকিবকে দিবে। ব্যক্তিগত কাজে, সরকারি কাজে ত্রুটি করার জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। তাকে জানিয়ে দেবে সে যেন আর অফিসে না আসে। স্যারকে মেসেজ করে বলেছি আমি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাকে জানিয়ে দেব এ ব্যাপারে। রাফিও চলে যায়। তাসফি তো আগে থেকে এমপিকে নিয়ে চলে গেছে। অর্ক সব ডকুমেন্ট পাঠিয়ে দেবে থানায়। ওদেরকে থানায় পাঠিয়ে দিয়ে বাইরে এসে গাড়িতে উঠে স্যারকে ফোন দিল অর্ক। স্যার ফোন রিসিভ করে। স্যার, এমপিকে ধরেছে। তার অপরাধের সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। সবকিছু আমি খুঁজে বের করেছি। যে কাজটি কেউ করতে পারেনি আজ সেটি তুমি করে দেখালে অর্ক। তোমার জন্য আমাদের অনেক গর্ব হয়, বুঝছো বাবা। এমপি যে খারাপ তা আমি জানতাম, কিন্তু প্রমাণ ছিল না এতদিন। এজন্য তোমাকে পুলিশ কমিশনার এখানে আনতে বলেছিল, তাই এনেছি। কাজটি শেষ করে দিলে ভালোই হয়েছে। স্যার, আমি সাকিবকে চাকরি থেকে... বাকি কথাটা স্যার অর্ককে বলতে দেয় না। বাকিটা স্যার নিজেই অর্ককে বলল, তাকে চাকরি থেকে বরখাস্ত করেছো, এই তো? কোনো সমস্যা নাই, তোমার যা ভালো লাগে তা করো। আর কোনো সমস্যা হলে আমাকে তুমি বইলো, এসব নিয়ে তোমার ভাবতে হবে না। ঠিক আছে স্যার। কিন্তু তুমি এত দ্রুত এসব কিছু জানলে কিভাবে? স্যারের কথা অর্ক চুপ হয়ে থাকে কিছু সময়, তারপর বলে, স্যার, আজকে থেকে বেশ কয়েকদিন ধরে আমি এখানে আসার পর কিছু ঘটনা ঘটে। আমরা প্রথম যেদিন এখানে এসে একটা লোককে সন্দেহের বশে আটক করি, কিন্তু ছেলেটাকে মারেনি। তাকে আমাদের ইনফর্মার হিসেবে কাজে লাগিয়ে দিই। আর এটা এমপি জানতে পারে, তাই সে একটা মেয়েকে আমার পেছনে লাগিয়ে দেয়। কিন্তু মেয়েটা আমাকে পছন্দ করে, তবে আমার সামনে কখনো আসেনি। আমার পিকচার মেয়েটার ফোনে ছিল। আমি যতটুকু বুঝতে পেরেছি, মেয়েটা আমাকে সতর্ক করার জন্য পিছু নিত। মেয়েটাও এমপির শিকার ছিল। সে নারী পাচারের মতো কাজে নিয়োজিত ছিল, সেজন্য আমার সামনে আসেনি। যখন আমি মেয়েটার ফোন চেক করি, তখন মেয়েটার ফোনে সব ডিটেলস খুঁজে পাই। মেয়েটা নির্দোষ স্যার, চিন্তা নেই। সমস্যা হলে জানাবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, যাও এখন কিছুদিন এনজয় করো বাড়িতে। রাখলাম। ঠিক আছে স্যার। বড় স্যার ফোন রেখে দেয়। অর্ক এমপির বাড়ি থেকে গাড়ি নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিছু সময় পর বাড়িতে আসলো অর্ক, কিন্তু বাসায় এসে যা দেখে তা দেখে অর্ক কিছুটা অবাক হয়। কারণ তারই বাড়িতে সাকিব এবং নীলা এসে রয়েছে আগে থেকে। তারা দুজন অর্কের মেজ ভাবির সাথে কথা বসে বলছে। অর্ককে এই বাসায় দেখে সাকিব বসা থেকে দাঁড়িয়ে যায়। অর্ককে দেখেই বলে, স্যার, আপনি এখানে মানে কোনো কাজে আসলেন? আমাদের বাসায় আমি আসবো না তো কি অন্য কেউ আসবে বলো? গল্প করো। অর্ক আর কোনো কথা না বলে উপরের ঘরে চলে আসে। অর্ক সোজা ফারিয়ার রুমে প্রবেশ করে। ফারিয়া অর্ককে দেখা মাত্রই অর্ককে জড়িয়ে ধরে। অর্ক কান্না করে দেয় নিজের বোনের শরীর খারাপ দেখে। অর্ক বলে, এখন কেমন আছিস রে ফারিয়া? শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কই ছিলে? তুই তো দেখছি এক মাসে আল্লাহর রহমতে বলতে গেলে একদম পুরোপুরি সুস্থ বললেই চলে। যাক, এখন কোনো টেনশন নেই। ভাইয়া, অনেকটাই সুস্থ আমি এখন। আচ্ছা, আম্মুর রুমে এখন চল। আম্মুকে কতদিন হলো দেখি না। অর্ক আর ফারিয়া দুজনে তার মায়ের রুমে প্রবেশ করে। ওর মা অর্ককে বিছানায় বসায়। সবাই বসে গল্প করছিল। হঠাৎ অর্কের মা অর্ককে বলে, বাবা, এবার বিয়ে শাদী করতেই হবে তোকে। অনেক হয়েছে বাইরে বাইরে থাকা, আর না, এবার বিয়ে করে বাড়িতে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, আমি বিয়ে করব, তবে 1 মাস পরে। তা ঠিক আছে, তবে মেয়ে কিন্তু আমি পছন্দ করে রেখেছি। পরে কিন্তু আমার কথার বাইরে যেতে পারবি না, বুঝেছিস? আগেই তোকে জানিয়ে রাখলাম। ঠিক আছে। ওরা সবাই কথা বলে। অন্যদিকে ভাবি আর সাকিব গল্প করে। ভাবি সাকিবকে বলল, সাকিব, তুমি অর্ককে দেখে স্যার ডাকলে কেন? সে হলো একজন আর্মির মেজর অফিসার অর্ক আহমেদ।
এত বড় অফিসার ও, আর তা আমরা কেউ জানি না। এমন সময় রাফি অর্কদের বাসায় আসে সাকিবের কাছে। রাফিও জানে না যে এটা অর্কদের বাসা। সাকিবের কাছে এসে রাফি বলে, সাকিব, এইটা তোমার জন্য, স্যার তোমাকে দিয়েছে, দেখো এটা। ও, স্যার আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিল। তোমাকে সকালে এই গত কয়েকদিনের সকল ইনফরমেশন নিয়ে স্যার তোমাকে দেখা করতে বলেছিল, কিন্তু তুমি তা করনি। তুমি কাজের প্রতি যে অবহেলা করেছো তার জন্য তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এমন সময় অর্ক তার বোন ফারিয়াকে নিয়ে উপর থেকে নিচে নামছিল। অর্কদের দেখে রাফি বলে ওঠে, স্যার আপনি এখানে? এটা আমাদের বাসা, আর তুমি হঠাৎ আমাদের বাসায়? ও বুঝেছি। তাহলে একটা কাজ করো, তুমি তাসফিকেও ফোন করে এখানে আসতে বলো। আজকে সবাই আমাদের বাসায় দুপুরের খাবার খাবে, মা নিজে রান্না করবে। এখন তোমরা সবাই গল্প করো, আমি বাইরের থেকে ফারিয়াকে নিয়ে ঘুরে আসি। এটা বলে অর্ক তার বোনকে নিয়ে চলে আসে। সবাই আড্ডা দিতে থাকে, আর ওরা দুজন অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসে। বাসায় এসে অর্ক ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। বেশ কিছু সময় পর অর্ককে খাবার খেতে ডাকে। সবাই একসাথে খাবার খেয়ে নেয়। অর্ক তার রুমে আসতে থাকে। হঠাৎ পিছন থেকে নীলা তাকে ডাক দেয়। অর্ক দাঁড়ায়। অর্ক, তোমার সামনে আসতে লজ্জা করে এখন। আমি তোমাকে চিনতে পারিনি, বড় ভুল হয়ে গেছে। আমি কিন্তু তোমাকে ভালোবাসি। থাক, বাকিটা বলা লাগবে না। যে মেয়ে টাকার জন্য আবার গরিব ছেলে ছেড়ে চলে যায়, সেই মেয়ের মুখে আমাকে ভালোবাসার মতো পবিত্র কথা মানায় না। আশা করি বুঝতে পারছো। আমার সাথে কথা বলার চেষ্টা করবে না। অর্ক এসব বলে নিজের রুমে চলে আসে। নীলার খুব কান্না পাচ্ছে, কিন্তু এসবের কোনো মূল্য এখন নেই। অর্ক ঘুমিয়ে পড়ে তার রুমে এসে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে আসে সে। ছাদে এসে দেখে রাফি আর ফারিয়া দুজনে গা ঘেঁষে হেসে কথা বলছে। অর্ক একটা কাশি দিল, সাথে সাথে দুজন দুদিকে সরে দাঁড়ায়। অর্ক ছাদে এসে দুজনকে ডাকলো। রাফি এবং ফারিয়া এদিকে এসো। রাফি, আমি কোনো কথা পেঁচিয়ে বলা পছন্দ করি না। আমি যা বলবো তার সঠিক উত্তর দিবা। জি স্যার, বলুন। রাফি, তুমি কি ফারিয়াকে ভালোবাসো? হ্যাঁ স্যার। ফারিয়া, তোর কিছু বলার আছে এতে? তুমি যা ভালো বুঝবে তাই হবে ভাইয়া। রাফি, তোমার বাবা মাকে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলো। স্যার, ঠিক আছে। সবাই মিলে কথা বলছিল। এমন সময় অর্কের ফোনে একটা কল আসে। অর্ক ফোন রিসিভ করতে ফোনের ওপাশ থেকে একজন সিআইডি অফিসার ফোন করেছে। আর যা বলল তা শুনে অর্ক বেশ অবাক হয়। সিআইডি অফিসার হলো একজন মেয়ে। এখানে নতুন অফিসার এসেছে, আর সে হলো একজন মেয়ে। কিন্তু অর্কের নাম্বার কোথায় পেল? আপনি কি অর্ক বলছেন? হ্যাঁ। সিআইডি অফিসে দেখা করুন। আমার কাছে একজন ক্রিমিনাল আছে, যে কিনা আপনাদের মিশনের শেষ টার্গেট ছিল। তাকে আমরা গ্রেফতার করেছি, জলদি আসুন। অর্ক আর দাঁড়ায় না, সে দ্রুত তৈরি হয়ে সোজা সিআইডি অফিসে চলে আসে। অফিসের ভিতরে প্রবেশ করে অর্ক। সে যখন এসিপির রুমে প্রবেশ করে, সেখানে যাকে দেখে তাকে দেখে অর্ক তো আরও অবাক। কেননা সে আর কেউ নয়, সে হলো সেই দিনের মেয়েটা যে কিনা অর্ককে রেস্টুরেন্ট থেকে হাসপাতালে এনেছিল। রাস্তায় ছেলেরা ডিস্টার্ব করছিল, সেই মেয়ে। তবে অর্ক কিছুটা জানে যে মেয়েটাকে, সেজন্য সেদিন রাস্তায় ইচ্ছে করে ঝাড়ি দিয়েছিল অর্ক মেয়েটিকে। এর কারণ সেদিন হাসপাতালে বসে অর্ক যখন তার ফোনটা নিয়ে অনেকক্ষণ ঘাটে, তখন তার ফোনে তার পরিচয় সম্পর্কে অর্ক জানতে পারে। আর এই মেয়েটি অর্কের কাছে অপরিচিত হলেও তার কাছে অর্ক পরিচিত। মেয়েটা তাকে হেল্প করেছে এমপিকে ধরতে। আর বড় কথা, অর্ক মেয়েটাকে চিনেছিল। যখন মেয়েটার ফোন ঘাটার সময় বারবার কল আসছিল একটা নাম্বার থেকে। অর্ক নাম্বার যখন চেক করে, তখন দেখে এটা ওদের বড় স্যারের নাম্বার। তার মানে হলো এই মেয়েটা হলো বড় স্যারের মেয়ে, আর সেটা স্যার অর্কের কাছে গোপন রাখে। আর সেই ছদ্মবেশে অর্ককে নোটিস করত। মেয়েটা অর্কের জন্যই এখানে এসেছে। মেয়েটা অর্ককে অনেক ভালোবাসে, এটা অর্ক আগে থেকেই জানে। আর অর্ককে সবসময় ওর নজরে রেখেছে। আর সেই মেয়েটার নাম হলো মায়া। অর্ক চেয়ারে বসে বলল, কেমন আছেন ম্যাম? আমি আপনার কোন জন্মের ম্যাম? আপনি আমাকে নাম ধরে রাখবেন। আমার নাম? আপনার সম্পর্কে আমি সব কিছু জানি, তা আমাকে আর কিছু বলতে হবে না। আপনি আমার সম্পর্কে সব জানলেন কি করে? সেটা বলা যাবে না। আর আপনি ভুলে যাবেন না যে আমি কে আর কি আমার পরিচয়। তা অবশ্য ঠিক, তবে বলেন তো দেখি আমার নাম কি? আপনার নাম হলো মায়া। আপনার বাবা, সে হলো আমাদের বড় স্যার।
আর আপনি এখানে এসেছেন একজন মানুষের খোঁজে, যাকে আপনি না দেখেই প্রায় 3 বছর যাবৎ নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসেন। আমার কথা কি ঠিক আছে মিস মায়া? হুম, তবে আমার একটা প্রশ্ন, আর সেটা হলো আপনি আমার সম্পর্কে কি করে জানলেন? এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাকে কিছুক্ষণ আগে দিয়েছি। কি সব খালি আপনি আপনি করে আমাকে ডাকছো তুমি? সব কিছু জেনেও কেন তুমি আমাকে আপন করে নিচ্ছ না? আমাকে যদি তুমি পেতে চাও তবে তা আমার আম্মুর কাছে গিয়ে বলো। তোমার আম্মু যে বলেছে তার মেয়ে পছন্দ করা আছে আর তাকে তোমার বিয়ে করতে হবে, সেই মেয়েটিকে জানো তুমি? আমার কাছে আম্মু বললে তো জানবো বলে, সে আমাকে এই বিষয়ে কিছুই বলেনি। কিন্তু আপনি জানেন কিভাবে এসব? তখন যেহেতু কিছু জানোনি, তবে এখন শুনে রাখো, তোমার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে। আর এর আগে তোমার সাথে যা হয়েছে তা ভুলে যাও, আর এখন থেকে নতুন করে জীবনটাকে পরিচালনা করো। তুমি যাকে ধরেছো তাকে কি পুলিশে দিয়েছো? হুম। তাহলে তো ভালোই। আমার মিশন তাহলে শেষ। ভালো থাকো, বেঁচে থাকলে আবার দেখা হবে। অর্ক কথাটা বলে উঠল। তারপর মায়ের সাথে কথা বলে বাসায় চলে আসে অর্ক। বড় স্যারকে ফোন দেয় সে। উনি রিসিভ করতে অর্ক বলে, স্যার মিশন তো শেষ, সবাই ধরা পড়েছে, এখন আর মায়ার এখানে থাকার দরকার নেই। আচ্ছা, তাহলে ও একটু ঘুরুক নতুন এলাকা, তারপর না হয় দেখা যাবে। আচ্ছা। অর্ক ফোন রেখে দিল। অর্কের আরও একটা মিশনের কাজ বাকি আছে। অর্ক চায় না এই মিশনটাতে কোনোভাবে তার দুর্বল জায়গা মাস্তানরা খুঁজে পাক। মিশন এখনও শেষ হয়নি। অর্ক চাচ্ছে না ওর জন্য এই মিশনে মায়া জড়িয়ে কোনো সমস্যার সম্মুখীন হোক। অর্ক বাসায় আসে রাতে। তার মায়ের সাথে কথা বলে অর্ক তার রুমে আসলো। ফ্রেশ হয়ে ল্যাপটপ হাতে নেয়। রুমে বসে ল্যাপটপ অন করে। একটা ভিডিও ফুটেজ দেখতে পায়। একটা ছেলেকে কতগুলো লোক মিলে ছিনতাই করছে। অর্ক মনোযোগ দিয়ে ভিডিও দেখতে থাকে। এমন সময় ওর রুমে কেউ একজন ঢোকে। অর্ক দরজা লক করেনি। সে রুমে এসে সোজা অর্ককে জড়িয়ে ধরল। অর্ক চমকে ওঠে। পিছনে ঘুরে মেয়েটাকে দেখে অর্ক পুরোই অবাক হয়, কেননা সে আর কেউ নয়, সে হলো মায়া। মায়া অর্কের ভয় পাওয়া দেখে মায়া হেসে বলে, কি করছো মেরি জান? তুমি এখানে কেন? কিভাবে আসছো? দরজা দিয়ে আসছি, বলো না কি করছো? তেমন কিছুই না। কাজ বাদ, আসো প্রেম করি। এরপর ওরা দুজন বসে বসে গল্প করতে থাকে। মায়া কিছু সময় পর রুম থেকে চলে যায়। অর্ক আর কিছু না করে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে রাফিকে নিয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। একটা ফাইনাল মিশন অর্কের এখনো বাকি আছে, আর সেটা হলো নারী পাচারকারী সংঘ। কলেজ থেকে প্রথম বর্ষ ভর্তি হওয়া মেয়েরা গায়েব হয়ে যায়, তাদেরকে পাচার করে দেওয়া হয়। সেটার মিশন কমপ্লিট করতে এখনো বাকি। অর্ক কলেজে এসে বলে, রাফি, তাসবি এখানে কিন্তু অনেকে আমাদেরকে চেনে, তাই মুখের দাড়িগোপ যেন না খুলে যায়। সাবধান, কেউ যেন জানতে না পারে। কেউ জানতে পারবে না স্যার, নিশ্চিত থাকুন। আমাদের যে করেই হোক এই নারী পাচারকারী গডফাদারকে ধরতে হবে। একজনকেও ছাড়া যাবে না। সবাইটাকে গোড়া থেকে উপরে ফেলতে হবে, তার যে কোনো মূল্যে। আমাদের সব দিক নজর রাখতে হবে। ওরা তিনজন কলেজে ঢোকে। চারপাশ দেখতে থাকে ওরা। তিনজনে কলেজটাকে ভালো করে পর্যবেক্ষণ করে। অর্কের প্ল্যান অনুসারে কলেজের বিভিন্ন জায়গায় কিছু গোপন ক্যামেরা লাগানো হয়। ওদের টার্গেট কলেজ থেকে নারী পাচারকারী চক্রকে একেবারে প্রমাণসহ ধরে ফেলবে। পুরো শহরটা সন্ত্রাসীর হাত থেকে রক্ষা করবে। সব কাজ শেষ করে বাড়িতে আসে অর্ক। সময় পেরিয়ে যায়। সকাল থেকে দুপুর হয়, দুপুর থেকে রাত। খাবার খেয়ে রাতে ল্যাপটপের সামনে বসে আছে অর্ক। সব ক্যামেরার দিকে নজর ওর, কিন্তু কোনো তথ্যই পাচ্ছে না সে। অর্ক ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টো বাজে। অর্ক কফি হাতে নিয়ে ল্যাপটপের সামনে দাঁড়িয়ে আছে। ক্যামেরাতে তখন একজন লোককে দেখতে পেল অর্ক, তবে তার চেহারা দেখা যাচ্ছে না। অর্ক রাফিদের কল করার সময় অর্ক ফোনের দিকে তাকায়। পরে যখন ল্যাপটপে চোখ দেয়, দেখতে পায় যে একটা লাশ পড়ে আছে কলেজের সামনে। কার লাশ? কে ফেলে গেল? নাকি যে এসেছিল তার লাশ? এখন মিশনটা আবার অন্যদিকে ঘুরে গেল, নতুন রূপ নিচ্ছে। অর্কদের আরও কঠিন হয়ে গেল মিশনটা। ততক্ষণে অর্কের কাছে রাফিরা চলে এসেছে। তারাও ল্যাপটপের স্ক্রিনে লাশকে দেখতে পায়। স্যার, আমাদেরকে নতুন কিছু ভাবতে হবে। নারী পাচারকারী থেকে খুনি বের হয়ে এলো নাকি? আগামীকালকে কলেজে আরও ক্যামেরার সংখ্যা বাড়াতে হবে। আশেপাশে সবখানে ক্যামেরা বসাতে হবে সাবধানে, আর আমাদের নজরদারি বাড়াতে হবে। হ্যাঁ স্যার, সেটা তো করবই।
তাসফি, কলেজের সামনে আমাদেরকে আগামীকাল থেকে নতুন ছদ্মবেশে নজর রাখতে হবে, নতুন ড্রেস আপে যেতে হবে। আবার আমাদের জানতে হবে এই খুনটা কে করেছে আর কিসের জন্য করেছে। তবে পুলিশ অথবা সিআইডি অফিসার কেউ যেন জানতে না পারে যে আমরা মিশনে এখনো আছি। স্যার, কলেজের ভিতরে ছদ্মবেশে ঢুকায় একটি ভালো উপায় আছে। কি উপায়? স্যার, আপনি আর আমি আগামীকাল কলেজে ফুচকা বেচবো, রাফি বাইরের দিকে জালমুড়ির দোকান দেবে, তারপরে সকলের মনের কথা জানবো এবং তথ্য সংগ্রহ করব, সবাইকে ফুচকা খাওয়াবো। আমাদের নানা প্রশ্নের জবাব দিতে পারলে। তোমার আইডিয়া ঠিক আছে, এটার মাধ্যমে আমরা বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারবো। তবে কলেজের ভেতরে কিছু লোক রাখতে হবে আমাদের। কিছু অফিসারকে ছদ্মবেশে কলেজের স্টুডেন্ট হিসেবে ভিতরে প্রবেশ করিয়ে দেব, যাতে কোনো ঝামেলা হলে ওরা দ্রুত আসতে পারে। আর আমি বাইরে থেকে সব ইনফরমেশন দেব আপনাকে। স্যার, আমি খুব ভালো ফুচকা বানাতে পারি। জম্বি এবার ফুচকা সেল, খুনিয়া নারী পাচারকারীদের ধরবই। এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। আগামীকাল সকালে অনেক কাজ আছে, সব ফোর্সদের রেডি হতে বলো, আর ফুচকা দোকানের ব্যবস্থা করো। ওকে স্যার। ওরা চলে যায় ওদের রুমে। পরের দিন সকালে ওরা দ্রুত বের হয়। কলেজে একদম গ্রামের লোকদের মতো স্টাইলে ফুচকা নিয়ে প্রবেশ করে। অর্ক আর তাসফি ফুচকার দোকান বসায় কলেজে। অল্প দামে ফ্রিতে ফুচকার অফার চালু করে। রাফি আছে কলেজের বাইরে ছদ্মবেশে ঝালমুড়ির দোকান নিয়ে। কিছু সময় পর দুটো দোকানে বেশ ভিড় জমে যায়। তাসফি বলে, স্যার, ফুচকা তো বেশি মেয়েরা নিচ্ছে। আমার কিন্তু স্যার একটি মেয়ে পছন্দ হয়ে গেছে। খুব ভালো, তবে আগে এই কাজ শেষ করি, তারপরে ওকে নিয়ে ভাবো। কাজে মন দাও। ওকে স্যার। বেশ কিছু সময় অর্কের চোখে সন্দেহ ধরা পড়ে। সন্দেহের চোখে কিছু দেখতে দেখতে তাসফিকে বলে, তাসফি, আমি যা দেখছি তুমিও কি তা দেখছো? স্যার, কলেজের পিয়নের কথা বলছেন? রাফিকে বলো পিয়নের দিকে ভালো করে নজর রাখতে। ওকে স্যার। তাসফি রাফিকে বলে। রাফি সবসময় পিয়নের দিকে নজর রাখে। সেখানে তেমন কিছু হয়নি। রাতে বাসায় এসে অর্ক রাফিকে ডাকে। রাফি আসতেই বলল, পিয়নকে ফলো করে কি জানতে পারছো? স্যার, আজ রাতে আমাদের মিশনের শেষ রাত হবে বলে মনে হচ্ছে। আর স্যার, আপনার কথা মতো সবাই জেনে গেছে যে এমপি সাহেব এখন জেলে আছে। নারী পাচার এবং মাদক ব্যবসায়ের জন্য সে ধরা পড়েছে, সেটা সবাই জেনে গেছে। তাসফি, মনিটর অন করো। তাসফি মনিটর অন করে। ওরা মনিটরের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু কোনো তথ্যই পাচ্ছে না। হঠাৎ কলেজের পিয়নকে দেখে কলেজের ভিতরে প্রবেশ করতে। এখন রাত প্রায় 1:30 বাজে। এই সময় সে কলেজের ভিতরে প্রবেশ করলো। অর্ক কলেজের ভিতরে সিসিটিভি ফুটেজগুলোতে ভালো করে নজর রাখলো। কিছুক্ষণ পরে দেখা যায় কলেজের প্রিন্সিপাল স্যার কতগুলো মেয়ে নিয়ে বের হচ্ছে কলেজ থেকে। অর্ক এটা দেখে অবাক হয়, যে কিনা কলেজের এত বড় পদে থাকা সত্ত্বেও এমন কাজ করতে পারে। স্যার, এখন কি করবেন? মিশন শেষ করে দেব আগামীকাল। তবে এই কাজগুলো করতে হবে খুব সতর্কতার সাথে, কারণ আমার মনে হয় মেয়েদের আজকে ওরা সেফ জায়গাতে রাখবে, পাচার করবে পরে। জি স্যার, আরও কিছু মেয়ে কলেজের ভিতরে সিক্রেট রুমে আছে। ওরা আরও কিছুক্ষণ মনিটরের সামনে বসে থেকে সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করে সব প্ল্যান সাজিয়ে নেয়। তারপর ভোরের দিকে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে ওঠে দ্রুত ওরা। রেডি হয়ে দ্রুত কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পরে অর্কের ফোনে একটা ফোন আসে। নাম্বারটা অর্কের কাছে একসময় খুব পরিচিত ছিল, তবে নাম্বারটা তখন যতটা পরিচিত ছিল এখন তার থেকে বেশি অপরিচিত, কেননা নাম্বারটা হলো নীলা। অর্ক রিসিভ করে। ফোনের ওপাশ থেকে, অর্ক, কেমন আছো? বলছি কি, সাকিবের চাকরিটা কি ফিরিয়ে দেওয়া যায় না? একজন বেকার ছেলে কি করে একজন আর্মি অফিসারের চাকরি ফিরিয়ে দেবে বলে? তাছাড়া আমি একজন অলস্তা মানুষকে কখনই ফিরিয়ে আনবো না। একটিবার ভেবে দেখো। আমার হাতে কিছু নেই, আপনি বরং বড় স্যারের সাথে কথা বলেন। রাখলাম। অর্ক ফোন কেটে দেয়। তাসফিকে বলে, তাসফি, গাড়ি একদম কলেজের পাশে রাখবে। আমাদের আগে মেয়েগুলোকে উদ্ধার করতে হবে, তবে তা খুব সতর্কতার সাথে। স্যার, এখন কি করবেন? সবাই মাস্ক পরে নাও আর আমাকে ফলো করো। ওরা কলেজের ভিতরে প্রবেশ করে চারদিকে ভালো করে দেখে নিয়ে ছাত্রী হোস্টেলে চলে আসে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে যে রুমে মেয়েগুলোকে আটকে রেখেছে সেই রুমের দরজা ভেঙে প্রবেশ করে ওরা।
রুমের ভিতরে গিয়ে যাকে দেখলো তাকে দেখে অর্ক তো পুরোই অবাক। এটা কি করে হতে পারে যে কিনা একজন সিআইডি অফিসার, সে এখন এই রুমে বন্দি কিভাবে? আর সেই অফিসারটা হলো মায়া। অর্ককে দেখা মাত্র মায়া এসে তাকে জড়িয়ে ধরলো। মায়া, তুমি এখানে আসলে কেমন করে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। গতকাল যখন আমি অফিস শেষে রাত করে বাসায় আসছিলাম, তখন কিছু গুন্ডা এসে আমাকে অজ্ঞান করে এখানে নিয়ে আসে। কিন্তু তুমি এখানে আসলে কি করে? আমি কে তা কি ভুলে গেছো? আমি সব খবরই রাখি। আজ বুঝতে পারলাম কেন তোমাকে তোমার ডিপার্টমেন্ট থেকে এতটা সম্মান করা হয়। তোমার কাজের তুলনা হয় না। তোমার কাজে প্রতিটা ধাপ থাকে রহস্য। এই জন্যই তোমাকে আমার কাছেও অনেক ভালো লাগে। তাসফি, তুই সবাইকে নিয়ে কলেজের মাঠে আয়। আমি আর রাফি এবং মায়া কলেজের অধ্যক্ষ স্যারের রুমে যাচ্ছি। অর্ক রুমে আসে। স্যারে, কেমন আছেন স্যার? ভালো, আপনি কেমন আছেন? আপনারা আমাদের আর ভালো থাকতে দিলেন কই? মানেটা হলো কলেজের মেয়েদেরকে এবং কলেজের বাহিরের মেয়েদেরকে পাচার করে কে? কলেজের মেয়েদেরকে প্রতি রাতে একজন মেয়েকে ধর্ষণ করে কে স্যার? আপনি বিনা প্রমাণে আমাকে এসব কথা শোনাতে পারেন না। ও তাই নাকি? রাফি, মায়াকে নিয়ে ভেতরে আসো। স্যার মায়াকে দেখে ঘাবড়ে গেল। অর্ক হেসে বলে, আরো প্রমাণ লাগবে? এই মেয়েকে এখানে এনে কি বোঝাতে যাচ্ছেন? ঠাস ঠাস করে স্যারের গাল বরাবর অর্ক চড় মারল। কেমন লাগে এখন? তোর মুখোশ আজ প্রকাশ পাবে। অর্ক স্যারের শার্টের কলার ধরে মাঠের ভিতরে নিয়ে আসে। কলেজের সকল স্যার এবং ছাত্রছাত্রীরা সবাই মাঠে আসে। অর্ক সবার উদ্দেশ্য করে বলে, আপনারা এতদিন যাকে কলেজের অধ্যক্ষ স্যার হিসেবে জানেন, তার আসল পরিচয় কি কেউ জানেন? সে আসলে অধ্যক্ষ স্যার নয়। যার আজকে এই কলেজে অধ্যক্ষ স্যারের চেয়ারে বসার কথা ছিল, তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করানো ওই জানোয়ারটা, এই লোকটি হলো একজন ধর্ষক, নারী পাচারকারী, মাদক ব্যবসায়ী। সবাই অর্কের কথা শুনে অবাক হয়ে যায়। তাসফি, মেয়েগুলোকে তাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দাও। আর কলেজের পিয়ন কই? স্যার, কাকু এই যে। পিছন থেকে রাফি কথাটা বলল। দুজনকে ধরে নিয়ে জেলে ভরে দে। ফাঁসির রায় না আসা পর্যন্ত জেলে বসে প্রচুর। সব কাজ এবং অর্কের মিশন আজ সমাপ্ত করে স্যারের সাথে কথা বলে বাসায় চলে আসে অর্ক। তোর মিশন তো এখন শেষ। আগামীকালই তোর বিয়ে, আর তুই এই বিষয়ে কোনো কথা বলবি না। দেখো আম্মু, সামান্য একটা মেয়ের কারণে তোমরা আমাকে ঘর ছাড়া করে দিয়েছিলে। অপরাধ ছিল আমি নাকি মেয়েটাকে বাজে কথা শোনাতাম, টিচ করতাম। তার কথা বিশ্বাস করে আমাকে বাড়ি থেকে বের করেছিলে। তারপর আমি রিক্সা চালিয়েছি, অটো চালিয়েছি, শেষে ট্যাক্সি চালিয়ে পড়াশোনা করেছি। একদিন আর্মি স্যারের ওপরে গুন্ডারা অ্যাটাক করে। উনি ভয়ে আমার ট্যাক্সিতে ওঠেন। ওনাকে আমি ওদের থেকে ফাইট করে বুদ্ধি দিয়ে বাঁচিয়ে নিই। তারপর উনি আমার ব্যাপারে সব শোনে। উনি আর্মির মেজর পদে চাকরির ব্যবস্থা করে দেয়। এইসব বাদ দে, আমরা সব তোর স্যারের থেকে শুনেছি। যা রুমে যা। অর্ক রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিল। কিছুক্ষণ পরে, ভাইয়া, আগামীকাল তো তোমার বিয়ে, আমাকে এখন তুমি মার্কেটে নিয়ে যাবে? আচ্ছা চল এখন তাহলে, তবে বাসার সবাইকে রেডি হতে বল। সবাইকে নিয়ে মার্কেটে যাব। সবাই মিলে মার্কেটে আসে। বেশ কিছু সময় মার্কেট করে বাসায় চলে আসে। কিছুক্ষণ পরে ওদের বাসায় নীলা এবং সাকিব চলে আসে। তবে অর্ক তাদেরকে দেখে কোনো কথা না বলে নিজের রুমে চলে আসে। রাফি আর তাসফি, তোমরা কই? স্যার আসছি। ভাবিকে তার বাসায় পৌঁছে দিয়ে আসতে দেরি হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। আজ অর্কের আর মায়ার বিয়ে। সব কিছু ঠিকঠাক মতো ইসলামিক নিয়মে বিয়েটা সম্পন্ন হয়। সমস্যাটা বাজলো বাসর ঘরে প্রবেশের পরে। অর্ক ভিতরে প্রবেশ করার পরে দেখে যে মায়া অনেক বড় ঘোমটা দিয়ে খাটের উপর বসে আছে। অর্ক ধীরে ধীরে খাটের কাছে গিয়ে দাঁড়ায়। খাটের উপর বসে যখনই মায়ের ঘোমটা তোলার চেষ্টা করে, এমন সময়, এই, তুমি আমাকে টাচ করবে না। কেন? গতকাল থেকে আজকে একটিবারও কি আমার কথা মনে পড়েনি? আমাকে একটিবারও ফোন কেন করোনি? তার সাজা এখন তোমাকে পেতে হবে। ফ্রেশ হয়ে এসো, নফল নামাজ আদায় করব এখন। নামাজ শেষে যখন আবার খাটে বসলো দুজন, এখন আমাকে একদম টাচ করবে না। আজকে সারা রাত আমাকে গল্প শোনাবে তুমি। আজকে অনেক রেগে আছে মায়া। রাগ ভাঙানোর জন্য যা করার অর্ককে এখনই করতে হবে।
অর্ক মুচকে একটা হাসি দিয়ে দুজনের চার ঠোঁট এক করে দিল। তারপর লাইট অফ। আপনাদের আপাতত আর না জানলেও চলবে।